আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাবো ৫ই জুলাই দেশব্যাপী দোয়ার আহ্বান হেফাজতের। শাপলা ও ২৪-এর ফ্যাসিবাদ এবং আধিপত্য বিরোধী গণ অভ্যুত্থানে শহীদদের রুহের মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনায় আগামী ৫ই জুলাই দেশব্যাপী মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে দোয়া মাহফিল, আলোচনা সভার আয়োজনের আহ্বান জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। আজ সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটির আমির আল্লামা মুহিবুল্লাহ বাবনগরী ও মহাসচিব আল্লামা সাজিদুর রহমান এই আহ্বান জানান। নাম গোপন করে যুক্তরাজ্যে ফ্ল্যাট ক্রয় নেতানিয়াহুর ছেলের। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ছেলে ছদ্মনাম ব্যবহার করে গোপনে একটি ফ্ল্যাট কিনেছেন। মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে বিষয়টি আজ ধরা পড়েছে। এরপর জানাবো গাজায় ইসরায়েলি হামলায় একদিনে নিহত ৩ শতাধিক। অত্যন্ত দুঃখের সংবাদ যে ইহুদিবাদী ইসরায়েলের হামলায় প্রতিদিন ২০ থেকে ৩০ জন মানুষ হত্যা করলেও এবার আজ একদিনের হামলায় ৩ শতাধিক মানুষকে হত্যা করেছে ইহুদিবাদীরা। এর মধ্যে এইমাত্র সংবাদ পেয়েছি যে ২৩ জনকে একযোগে হত্যা করা হয়েছে। এদিকে ইউক্রেনকে সব ধরনের অস্ত্র সরবরাহ বন্ধ করে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। দ্য ইকোনমিক্সের প্রতিবেদন। ইউক্রেনে সব ধরনের মার্কিন অস্ত্রের চালান বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্রের সরকার। এর মধ্যে শেল এবং খুচরা যন্ত্রাংশ রয়েছে। এতে চরম বিপাকে পড়েছে ইউক্রেন। জানাবো যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের প্রধানকে এখনই পদত্যাগ করতে বললেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির কেন্দ্রীয় ব্যাংকের ফেডারেল রিজার্ভের প্রধান জেরোম পাওয়েলকে অবিলম্বে পদত্যাগ করতে বলেছেন। ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, বেশ দেরি হয়ে গেছে, তার এখনই পদত্যাগ করা উচিত। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। সংবাদটা আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। ৫ই জুলাই দেশব্যাপী দোয়ার আহ্বান হেফাজতের। শাপলা ও ২৪-এর ফ্যাসিবাদ এবং আধিপত্য বিরোধী গণ অভ্যুত্থানে শহীদদের রুহের মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনায় আগামী ৫ই জুলাই দেশব্যাপী মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে দোয়া মাহফিল, আলোচনা সভার আয়োজনের আহ্বান জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। আজ সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটির আমির আল্লামা মুহিবুল্লাহ বাবনগরী ও মহাসচিব আল্লামা সাজিদুর রহমান এই আহ্বান জানান। বিবৃতিতে তারা বলেছেন, ২০১৩ সালে শাপলা চত্বর ও ২৪ সালের জুলাইতে ছাত্র জনতার মহাকাব্যিক গণ অভ্যুত্থানে পতিত শেখ হাসিনা সরকার পালিয়ে গেছে। তাই যারা শেখ হাসিনা ফ্যাসিস্ট সরকারের যারা হত্যার শিকার হয়েছে তাদের জন্য আমরা দোয়া করব সবাই। আমরা চাই শেখ হাসিনা ফ্যাসিস্ট রেজিম যেভাবে বাংলাদেশ ছেড়ে পালিয়েছে, ভবিষ্যতে আর কোনো সরকার যেন এভাবে দেশের অভ্যন্তরে কোনো বিশৃঙ্খল পরিবেশ তৈরি করতে না পারে। সেজন্য আমরা সবাই যারা নিহত হয়েছে আল্লাহর কাছে দোয়া করি, তারা যেন আল্লাহ যেন তাদের ভেস্ত নসিব করে। শাপলা ও জুলাই অভ্যুত্থানে সেই সাহসী বীর শহীদদের রুহের মাগফিরাত, আহতদের সুস্থতা কামনায় আগামী ৫ই জুলাই দেশব্যাপী মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে দোয়া মাহফিলের আয়োজনের আহ্বান জানাচ্ছে। এ সময় তারা জানিয়েছেন, আমরা চাই একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচনের আয়োজন। অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু ক্ষমতা গ্রহণ করেছেন, আমাদের দৃঢ় বিশ্বাস তিনি বাংলাদেশকে একটি ভালো মানের নির্বাচন উপহার দিতে পারবেন। এ অবস্থা চলতে থাকলে অন্তর্বর্তীকালীন সরকারের উপর আমাদের যে বিশ্বাস ও আস্থা রয়েছে সেটি আমরা যথাযথভাবে পালন করতে পারব বলে জানান হেফাজতে ইসলামের নেতারা।
হেফাজতের নেতারা জানিয়েছেন, আমরা বাংলাদেশের সব থেকে বেশি অত্যাচারের শিকার হয়েছি। সেই মোদি হটাও আন্দোলন থেকে শুরু করে এ পর্যন্ত ছাত্র জনতার অভ্যুত্থান, যত আন্দোলন সংগ্রাম হয়েছে তার সব কিছুর সঙ্গেই আমরা জড়িত ছিলাম। আমরা শেখ হাসিনা ফ্যাসিস্ট রেজিমকে পতনের জন্য সব রকমের কর্মসূচি দিয়েছি বলে জানান হেফাজতের নেতারা। তারা আরও বলেন, আমরা চাই একযোগে কাজ করতে, যাতে করে ভবিষ্যতে আর কোনো ফ্যাসিস্ট রেজিম এদেশে শাসনভার না নিতে পারে এবং ভবিষ্যতে আর যেন কোনো অত্যাচারে স্টিম রোলার চালাতে না পারে। এজন্য হেফাজতের পক্ষ থেকে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে, ভবিষ্যতে আর যেন কেউ ফ্যাসিস্ট হয়ে ফিরে আসতে না পারে। নাম গোপন করে যুক্তরাজ্যে ফ্ল্যাট ক্রয় নেতানিয়াহুর ছেলের অবশেষে ধরা। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ছেলে ছদ্মনাম ব্যবহার করে গোপনে একটি ফ্ল্যাট কিনেছেন। মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে এই তথ্য অবশেষে প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, নেতানিয়াহুর ছেলের ছদ্মনাম ব্যবহার করে 2022 সালে যুক্তরাজ্যে একটি অ্যাপার্টমেন্ট কিনেছেন। ইসরায়েলের ব্যবসা ও অর্থনীতি বিষয়ক সংবাদপত্র কালকালিস্ট আজ এক প্রতিবেদনে জানিয়েছে, আবনার নেতানিয়াহু 2022 সালে অক্টোবর মাসে যুক্তরাজ্যে অক্সফোর্ডে 5,02,500 পাউন্ড বা $6,80,000 মূল্যের একটি অ্যাপার্টমেন্ট কিনেছেন। এই সময় যুক্তরাজ্যের তৎকালীন প্রধানমন্ত্রী লিজ ট্রাস প্রস্তাবিত এক মিনি বাজেট এর কারণে ব্রিটিশ পাউন্ডের মান বিপর্যয়ের শিকার হয়। পত্রিকাটির অনুসারে অ্যাবনার অ্যাপার্টমেন্টটি জন্য ঠিক 19,80,000 শেকেল পরিশোধ করেছেন, যা ইসরায়েলের বৈদেশিক সম্পত্তি রিপোর্টের জন্য নির্ধারিত 20 লাখ শেকেল সীমার নিচে। প্রতিবেদন অনুযায়ী সম্পদ কেনার জন্য তাকে কোনো মর্টগেজ নিতে হয়নি। 2025 সাল পর্যন্ত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বার্ষিক আয় $1,50,000। তাহলে তিনি এত বিপুল অঙ্কের অর্থ কোথায় পেলেন? আবনার নেতানিয়াহু পত্রিকাটিকে বলেছেন, নাম পরিবর্তন ছিল সম্পূর্ণ আইনসম্মত এবং তা ইসরায়েলের স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিবন্ধিত, কিন্তু সেটি তিনি করতে পারবেন না। অবশেষে ইসরায়েলের কোর্ট থেকে একটি নির্দেশ জারি করা হয়েছে তার বিরুদ্ধে, তিনি কখনোই এটি করতে পারবেন না। গাজায় ইসরায়েলি হামলায় একদিনে নিহত 3 শতাধিক। অত্যন্ত দুঃখের সংবাদ যে গাজায় ইহুদিবাদী ইসরায়েলের হামলায় আজ একদিনে 300 মানুষকে হত্যা করেছে ইহুদিবাদী ইসরায়েল। এটি অত্যন্ত বেদনাদায়ক সংবাদ মুসলিমদের জন্য, কারণ সেখানে একে একে প্রতিদিনই মানুষ হত্যা করা হচ্ছে, কোনোদিন 20 জন, কোনোদিন 25 জন, কিন্তু আজ হঠাৎ করে ব্যাপক হারে হামলা বাড়িয়ে চলেছে ইহুদিবাদী ইসরায়েল। অবস্থায় ইহুদিবাদী ইসরায়েলের হামলায় নতুন করে বোমাবর্ষণ করে ইহুদিবাদী ইসরায়েলেরা মাত্র একদিনে 300 নিরীহ ফিলিস্তিনিকে হত্যা করেছে তারা। এ অবস্থা চলতে থাকলে পুরো গাজা আর বেশি সময় নেই ফাঁকা হতে, কারণ সেখানে পৃথিবীর সমস্ত ইহুদিবাদীরা পশ্চিমা রাষ্ট্রগুলোর থেকে অস্ত্র এনে সমস্ত অস্ত্র ইহুদিবাদী ইসরায়েলেরা নিরীহ ফিলিস্তিনিদের উপর প্রয়োগ করছে। তারা তাদের সেই অস্ত্র সেখানেই পরীক্ষা করছে, অর্থাৎ মানুষ মেরে অস্ত্রের পরীক্ষা। এটা অত্যন্ত ঘৃণিত কাজ, কিন্তু পৃথিবীর কোনো শাসকই নেতানিয়াহুকে কোনোভাবেই থামাতে পারছে না। মার্কিন যুক্তরাষ্ট্রের সহায়তায় একে একে হামলা চালিয়ে যাচ্ছে এই ইহুদিবাদী শাসক। তিনি এমন এক নিকৃষ্ট শাসক যে তিনি পুরো গাজার চিত্রকে একদম ধ্বংস করে ফেলেছেন। এ অবস্থায় তিনি ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী পুরো পৃথিবীটাকে এবার ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে এসেছেন। ইহুদিবাদী ইসরায়েল যেভাবে মানুষদেরকে হত্যা করছে সেটি কোনোভাবেই কাম্য নয়। তারা যেভাবে নিরীহ মানুষদেরকে হত্যা করে চলেছে সেটি পৃথিবীর বুকে অত্যন্ত দৃষ্টান্ত স্থাপন করেছে। এটি একটি বিরল ঘটনা। এই অবস্থা চলতে থাকলে পুরো মুসলিম বিশ্বই একসময় ধ্বংস হয়ে যাবে, কারণ যে প্ল্যান নিয়ে নেতানিয়াহু সামনের দিকে এগিয়ে চলেছে সেটি অত্যন্ত ভয়াবহ। তার ইচ্ছা ভবিষ্যতে সৌদি আরবেরও দখল নেওয়া। এটি ইতিমধ্যে নেতানিয়াহু তার গোপন প্ল্যানে প্রকাশ করেছে। অবশেষে নেতানিয়াহুর এই মুখোশ উন্মোচিত হয়েছে। ইহুদিবাদী ইসরায়েল কোনোভাবেই এটি করতে পারবে না, কারণ ইরান থেকে যেভাবে শিক্ষা দেওয়া হয়েছে ভবিষ্যতে হামাস যোদ্ধারাও তাদেরকে সে একইভাবে শিক্ষা দেবে। গাজা দখল করতে এসে নিজেরাই চরম বিপাকে পড়েছে ইহুদিবাদী ইসরায়েলিরা।
ইউক্রেনের সব ধরনের অস্ত্র সরবরাহ বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্র, দ্য ইকোনমিক্স টাইমসের প্রতিবেদন। যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর একে একে ইউক্রেনকে সব ধরনের অস্ত্র সহায়তা বন্ধ করে দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, আমরা কোনোভাবে ইউক্রেনকে আর সহায়তা করতে পারি না। তার মতো একজন জোকার সরকার প্রতিবার যুক্তরাষ্ট্র এসে আমাদের কাছ থেকে 10 মিলিয়নের অস্ত্র নিয়ে যায় আর আমরা সেগুলো জলে ঢালছি। এই কথা বলার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি ইউক্রেনকে সমস্ত অস্ত্র সহায়তা বন্ধ করে দিয়েছে। তবে ন্যাটো সদস্যভুক্ত দেশগুলো ইউক্রেনকে এখনও অস্ত্র সহায়তা করছে, আর সেই অস্ত্র সহায়তার কারণে এখনও শক্তিশালী আছে ইউক্রেন। তারা এখনও রাশিয়ার সঙ্গে পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে। আজ হঠাৎ করে ইউক্রেনের এক হামলায় রাশিয়ার অন্তত 10 জন সেনা মারা গেছে। তার মধ্যে রাশিয়ার নৌবাহিনীর উপপ্রধান রয়েছে, যা রাশিয়ার জন্য অপূরণীয় ক্ষতি। অবস্থা চলতে থাকলে রাশিয়ার অবস্থা খুবই খারাপ হয়ে যাবে, কারণ তারা মনে করেছিল খুব দ্রুত সময়ের মধ্যে ইউক্রেনের সঙ্গে যুদ্ধে জয়লাভ করতে পারবে, কিন্তু সময় যত গড়াচ্ছে দেখা যাচ্ছে এটি আরও কঠিন হয়ে উঠছে। অবস্থায় কোনোভাবেই রাশিয়া ইউক্রেনের সঙ্গে পেরে উঠছে না। ইউক্রেনকে এবার যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র সহায়তা না দিলেও তাদের অন্যান্য পশ্চিমা মিত্ররা পুরোদমে অস্ত্র সহায়তা করছে, যা রাশিয়ার জন্য খুবই দুঃস্বপ্ন হয়ে উঠছে। অবস্থায় রাশিয়া কোনোভাবে কোনো কিছু করতে পারছে না। তারা প্রতিদিনই হামলা চালিয়ে যাচ্ছে, ইউক্রেনের বিভিন্ন নতুন নতুন স্থান দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে রাশিয়া।